বাংলা সেরা সাহিত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি মিতা। আজ আমি আপনাদের যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো সেটি গজেন্দ্র কুমার মিত্রের লেখা। গল্পটির নাম দোষবরে। নলিনীর যখন বিয়ে হয়েছিল, মায়া তখন খুবই ছোট, মোটে বছর 10-এর মেয়ে। তখন সে নাক সিটকে বলেছিল, নলিনী দিটা যেন কি, আমি হলে বরং গলায় দড়ি দিতাম, তবু এমন বিয়ে করতুম না। তার কারণও ছিল। মায়ার মা তরঙ্গিনীরও কতকটা এই ধরনের মনোভাব ছিল। তিনি কথায় কথায় বলতেন, যাই বলো বাপু, বিয়ে মানুষের একবারই হয়, ভাবসাব হলো একটু একটু করে, নতুন দুটো মানুষ একটু একটু করে পুরনো হলো দুজনার কাছেই, দুজনেই দুজনকে চিনল, তারপর ধীরে ধীরে এক হয়ে গেল, অন্তত মনের দিক দিয়ে। এই হলো বিয়ে। এই যে সব 2বার 3বার বিয়ে করে, এসব কি আর বিয়ে রামও? কেউ হয়তো বললে, না নদী, তুমি একেবারে জিনিসটা উড়িয়ে দিতে পারো না। ধরো একটা লোক 26 বছরে বিয়ে করলে, 28 বছরে তার বউ মরে গেল, সে আর বিয়ে করবে না? সারা জীবনটা তার সামনে পড়ে রইল যে। তরঙ্গিনী জবাব দিতেন, হ্যাঁ, তার হয়তো বিয়ে করাটা দরকার, কিন্তু মেয়েদের কথা ভাবো দেখি, যত কম দিনই ঘর করুক, বর কেবলই মনে মনে মিলিয়ে দেখে সেই আগের বউয়ের সঙ্গে, খুদ খুদ করে। সে বউয়ের দোষগুলো তখন গুণ হয়ে ওঠে, মনে করে এ ঠিক তেমন হলো না। আর বউটারও পোড়া কপাল, যত যত্ন আত্মি করুক না কেন, বর ভাববে সেই সতীনকেই বেশি ভালোবাসত, এখনো হয়তো মনে মনে তাকেই ভালোবাসে। কিছুতেই মেয়েটা স্বস্তি পায় না। না ভাই, যত কম দিনের জন্যেই হোক, আগে একটি বিয়ে করা বর থাকলে যেন মনের মধ্যে দেওয়াল পড়ে যায়। একটু থেমে হয়তো আবারও বলতেন, সোনার গয়নাই বলো আর রাজ অট্টালিকাই বলো, বরই যদি নিজস্ব না হলো তো কি সুখ। আমার মনে হয় বড়লোকের ঘরে তেজ বরে দোজ বরে পড়ার চেয়ে গরিব চাষির ঘরে পড়াও ঢের ভালো। এই সব কথাই মায়া শুনেছে ছেলেবেলা থেকে, তাই নলিনীর বিয়েতে সে যে অমন মন্তব্যটা করবে সেটাই স্বাভাবিক। ভালো করে সাংসারিক জ্ঞান হবার আগেই বারবার শোনা কথাগুলো মুখস্থ হয়ে গেছে। তাছাড়া নলিনীর বিয়েতে সকলেই পাড়াশুদ্ধ ছি ছি করছিল, কাজেই ছোট মুখে বড় কথা হলেও খুব বেমানান শোনায়নি কথাগুলো। পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে নলিনী, ওর রূপে নাকি অন্ধকার ঘর আলো হয়ে উঠত। ছি ছি, ওর বাবা করলে কি, অমন মেয়েটাকে শেষ অবধি দিলে কিনা দোষবরের হাতে। পাড়ার লোকের এই সম্মিলিত ধিক্কার নলিনীর বাবা সতীশবাবুর কানেও উঠেছিল বই কি। তিনি ব্যাকুলভাবে সকলকে বোঝাতে চেষ্টা করলেন যে তার যে অবস্থা, তাতে হয়তো অমর সোনার প্রতিমা মেয়েকে কোনো মাতাল লম্পটের হাতে দিতে হতো। হয়তো এমন ঘরে পড়তো যেখানে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পেত না। এখানে আর যাই হোক, খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। দোষবরে বটে 10 বছরের একটা বড় মেয়ে আছে, এটাও ঠিক, কিন্তু 40 বছর বয়সটা ঠিক বুড়োর বয়স নয়। তাছাড়া অত ঐশ্বর্য, নলিনী বলতে গেলে রাজার ঘরে পড়ল। 8 বছরের উমা যে বুড়ো শিবের হাতে পড়েছিলেন, তার ভাগ্য কি যে কোনো হিন্দু মেয়ের কাম্য নয়? কিন্তু এসব সত্ত্বেও পাড়ায় ঝিঝিক্ষার বড় কম পড়ে যায়নি। পাড়ার ছোকরার দল, সত্য কথা বলতে কি, শেষ 2-3 দিন ভালো করে কেউ খায়নি। তখনকার দিন বলে বিয়েটা নির্বিঘ্নে হতে পেরেছিল। এখনকার দিন হলে জামাইকে শেষ পর্যন্ত মুখ চুন করে ফিরে যেতে হতো। তবে সেই ধিক্কার এবং পরিতাপের কথাটা মায়ার যেমন মনে আছে, তেমনি আরেকটি কথাও কিন্তু সে ভোলেনি। নলিনীর ধুলো পায়ের দিন আসবার স্মৃতিটা মনের মধ্যে আজও উজ্জ্বল হয়ে আছে।
দিনের বেলা সে দেখেনি। সন্ধেবেলা নলিনীকে সঙ্গে করে নিয়ে তার মা এসেছিলেন ওদের বাড়ি। 17 বছর মাত্র বয়স, কিন্তু এখনকার অধিকাংশ মেয়ের মতো সে ছিল না। সে বেশ বাড়ন্ত গড়নে, রূপটা তার আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আর সেই জন্যেই বোধহয় অলংকার এবং শাড়ির ঝলমলানিটাও অত বেশি করে চোখে পড়েছিল। আজও সে ছবিটা মনে আছে মায়ার। সেকেলের ডবল উইকেট টেবিল ল্যাম্পের আলো, তবু তাতেই মাথার হিরের টায়রা এবং গলার চিনি পান্নার নেকলেস যেন জ্বলে উঠেছিল। শঙ্খকণ্ঠে মুক্তোর কলার, এমন আভা জীবনে কখনো দেখেনি সে। তার সঙ্গে ছিল জড়োয়া ব্রেসলেট ও নতুন কাজ করা চওড়া সোনার চুড়ি। সেদিন নলিনীর দিকে চেয়ে চোখ ঝলসে গিয়েছিল মায়ার। ওই অল্প বয়সেই মনে হয়েছিল এই গহনা, এই বেনারসি শাড়ি ছাড়া এ দেহে কিচ্ছু মানাতো না। আর শাড়ি গহনার চেয়েও যে ঠিক সদ্গতি আর কিছু হতে পারে না, এই দেহে উঠেই তারা সার্থক হয়েছে, তাদের যোগ্য মূল্য পেয়েছে। এমনকি তরঙ্গিনীও। ওরা প্রণাম করে জল খেয়ে চলে যেতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, না, ও বাড়ির বটঠাকুরের দোজবরের হাতে মেয়ে দেওয়া সার্থক হয়েছে। নিতান্ত যদি দিতেই হয় তো এই রকম। কিন্তু সে দীর্ঘকালের কথা। তারপর বহু বৎসর কেটে গিয়েছে। কবে কখন সকলের অগোচরে মায়ার দেহখানি পুষ্পিত হয়ে উঠেছে নবীন কৈশোরে, কখন তাতে আরও 2-3টি বসন্ত প্রথম যৌবনের ঐশ্বর্য সম্ভারের যোগ করেছে, আবার কেমন করে একটির পর একটি শীত, গ্রীষ্ম, বর্ষা এনে দিয়েছে রুক্ষতা ও কাঠিন্য। 10 বছরের মেয়ে 22 বছরে এসে পড়েছে। তা বাঙালির একান্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের দুঃখ, দারিদ্র, বিব্রত কটি নরনারী লক্ষ্য করেনি, এমনকি মায়া নিজেও না। এর মধ্যে পরিবর্তন হয়েছে ঢের। মায়ের বাবা মারা গিয়েছেন। ওর দিদির বিয়েতে তিনি বিপুল দেনা করেছিলেন, তা প্রায় কিছুই শোধ দিয়ে যেতে পারেননি। ওর 2টি দাদাই চাকরিতে ঢুকেছে বটে, কিন্তু তাদের আয় আর কি। এরই মধ্যে ওর বড় ভাইয়ের বিয়েও হয়ে গেছে, তারও ছেলে মেয়ে হয়ে গেছে 2-3টি, অর্থাৎ সংসারে টানাটানি বেড়েই গেছে, কমেনি একটুও। সুতরাং এর ভেতর মায়ের বিয়ের কথা তুলবে এমন পাগল কে আছে? মা একদিন বড় ছেলের কাছে কথাটা পারবার চেষ্টা করেছিলেন, কিন্তু সাহস করে বেশি দূর এগোতে পারেননি। সে চোখ পাকিয়ে জবাব দিয়েছে, তুমি থামো, এক বোনের বিয়ের দেনা আগে শোধ করি, তবে তো আরেক বোনের বিয়ের কথা ভাববো। তোমার লজ্জা করে না একটু ও কথা মুখে আনতে? আমার মাথার উপর একটি আইবুড়ো বোন আর একটি বোনের বিয়ের দেনা চাপিয়ে দিয়ে তো তিনি সরে পড়লেন। আমরা কার উপর চাপাবো বলো? তবু হয়তো অনেক সাহসে ভর করে এবং উদ্গত অশ্রু সংবরণ করে মা বলতে চেষ্টা করেছে, না, এখন থেকে খোঁজ খবর করলে হতো। বর চাইলে যে তখনই পাওয়া যাবে এমন তো কথা নেই। কিন্তু পাবার জন্যই তো লোকে খোঁজ খবর করে। যদি ধরো পাওয়া যায়, ধরো কেউ ওকে পছন্দই করলে, তখন কি করব? টাকাটা আসবে কোথা থেকে? না মা, ওসব ধাস্তামো আমাদের দ্বারা চলবে না। আমাদের আত্মসম্মান বোধও আছে। অগত্যা এখানেই ইতি। মায়া শুধু উদয়াস্ত খেটে যায় সংসারে। প্রতিদিনের চা জলখাবার করা, বিছানা মাদুর তোলা, যাবতীয় সেলাইয়ের কাজ, রান্নার জোগাড় দেওয়া, কখনো কখনো মার অসুখ করলে রান্না বাড়া করা, ভাইপো ভাইজিদের নাওয়ানো খাওয়ানো ইত্যাদি সহস্র কাজের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল যে তাকে যে কোনোদিন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে, এই বাঁধা জীবনযাত্রায় আসবে পরিবর্তন, তা কেউ ভাবতেই পারে না। লেখাপড়া তো ওর বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে, কিন্তু অর্থাভাবে অতটা নয়।
যতটা সময়াভাবে। একটি ঢিকে ঝি আছে, শুধু বাসন মেজে দিয়ে যায়। তার বেশি খরচ করার সামর্থ্য নেই এদের। বাকি সব কাজই নিজেদের করে নিতে হয়। মার শরীর অপুটু হয়ে আসছে দিন দিন। শুধু বসে বসে রান্না বান্না করা ছাড়া আর কোনো কাজই করতে পারেন না। বৌদির কোলে ছোট ছেলে, একটি না একটি থাকেই। সুতরাং মায়া ছাড়া গতি কি? মায়া এ সংসারেরই অঙ্গ। তার কোনো স্বতন্ত্র ব্যক্তিগত অস্তিত্ব আছে একথা কেউ যেন কল্পনাই করতে পারে না। আর কেউ পারে না বলেই বোধহয় কাজটা মায়ার নিজেকেই করতে হয়। একদিন সে দাদা অরুণের শ্রুতিসীমার মধ্যেই মাকে শুনিয়ে বলে, মা, এখানে শুনেছি নারী কর্ম মন্দিরে দুপুরবেলা মেয়েদের নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে। আমি মনে করছি ভর্তি হব। দুপুরে অতটা কাজ থাকে না, ঘন্টা 2 সময় করে নিতে পারা যাবে। মা উত্তর দেবার আগেই অরুণ কথা কইলে। সে বসে দাড়ি কামাচ্ছিল। হঠাৎ খুঁটটা নামিয়ে বললে, তার মানে? যা হয় কিছু একটা করতে তো হবে। মা আর করে, চিরদিন কি আর ভাই খেতে দেবে? লেখাপড়া শিখলুম না, কিছু একটা কাজ শিখতে হবে তো। ও মা, তাই বলে? এবার মাই কথা বলেন, তাই বলে অত বড় সমর্থ মেয়ে কোথায় কি কাজ শিখতে যাবি? আজ বাদে কাল বিয়ে সম্বন্ধ করতে হবে, শেষে কি একটা ভাঙচি পড়বে? আহ, ওসব থাক না মা। বিয়ে যে হওয়া আমার সম্ভব নয় তা তুমিও জানো, আমিও জানি। এরপর কিছু একটা শেখারও বয়স থাকবে না? তুমি মারা গেলে, ধরো যদি বৌদিদের সঙ্গে নাই বনে, তখন বাড়ির বাইরে গিয়ে দাসবৃত্তি করতে হবে তো আমার। বৌদি ওপাশ থেকে ফিসফিস করে অরুণকে বললে, হলো তো, কবে থেকে বলছি যে বোনের একটা গতি করো, এবার নিজে মুখে নোটিশ দিলে তো। অত বড় বোন থাকতে মানুষ কেমন করে নিশ্চিন্ত হয়ে বসে থাকে তা বুঝি না। অরুণ গম্ভীরভাবে বললে, নিশ্চিন্ত কেউ থাকে না, কিন্তু চিন্তা করা ছাড়া যে আর কিছুই করবার নেই তা ভুলে যাচ্ছ কেন? আমাদের তো এই অবস্থা। টাকা ছাড়া কি আর বোন পার হবে? বাবা তো একরাশ দেনা ছাড়া আর কিছু রেখে যেতে পারেননি। পার করবো কি দিয়ে? তবু তো নিজে দুটো টিউশনই করছি। ভোলাটা যদি আর কিছু বেশি দিত তাহলেও এতদিনের দেনা খানিকটা হালকা হয়ে আসতো। বাবু তো ওই অফিসে যাওয়া আসা ছাড়া আর কিছু করবেন না, সকাল সন্ধে আড্ডা আর আড্ডা। বৌদি বললে, তা বাপু, এত বড় বোন থাকতে তোমার নিজের বিয়ে করা ঠিক হয়নি, জানোই তো আরো জড়িয়ে পড়বে। সে ওই মাকে বলো গে, উনি তখন সংসারের লোক না এলে চলবে না বলে ক্ষেপে উঠেছিলেন একেবারে। আমি কিছু বিয়ে পাগলা হয়ে তোমাকে বিয়ে করতে দৌড়ে যাইনি। দাম্পত্য বাদানুবাচ্য হয়তো কলহেও পরিণত হতে পারত, কিন্তু মায়া সে সুযোগ দিলে না। সে শান্ত কণ্ঠে মাকে বললে, আমি কিন্তু এখনো আমার কথার জবাব পাইনি মা। এবার অরুণ প্রায় খিচিয়ে উঠল, না না, ওসব কিছু করতে হবে না, বিয়ের চেষ্টায় দেখা হচ্ছে। আমি কি আর ভেতরে ভেতরে কোনো খোঁজ খবর করছি না? এধারটা একটু গুছিয়ে নিয়ে করবো ভেবেছিলাম, তা সে দেখছি আমারই অপরাধ হয়েছিল। থাকার মধ্যে তো এই বাড়িটুকু, ভাঙা পুরনো বাড়ি, কি বাদাম। তবু মাথা গোজবার জায়গা বলেই এতকাল এদিকে তাকাইনি। তাই হোক না, বাবার বাড়ির বদলে তার মেয়ে পার হোক। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। সত্যিই তো, আফটার অল আমিই তো বিয়ে করেছিলুম, নিজের কোমরের জোর বুঝেই করা উচিত ছিল। ঘরের মেয়ে থাকতে পরের মেয়ে পার করতে যাওয়া ঠিক হয়নি। অরুণ অনেকক্ষণ ধরে গজগজ করতেই থাকে। স্ত্রী পর্যন্ত যদি তাকে ভুল বোঝে তো সে যায় কোথায়? কিন্তু সেও কয়েক বছরের কথা হয়ে গেল বই কি। ইতিমধ্যে খোঁজ খবর হয়েছে, ঘটক লাগানো হয়েছে, কলকাতার দুটো বিবাহ অফিসে নাম লেখানো হয়েছে। 2-4 দল এসে দেখেও গেছেন, কিন্তু বিশেষ কোনো ফল হয়নি। মায়ার রং হয়তো এককালে ফর্সাই ছিল, কিন্তু আজ আর তা কল্পনা করাও কঠিন। দেহের কান্তি, কমনীয়তা, গঠন
পারিপাট্য, এসব কোন সুদূরের কথা তা ওর মারও মনে পড়ে না। রোগা হাড়বার করা দেহ, ফাটা পা, শিরা ওঠা রুক্ষ হাত এবং কেশ বিরল মাথায় টাসেল দেওয়া খোপা, এসব সত্ত্বেও যদি বা কোনো পুরুষ অভিভাবকের পছন্দ হয়, বাড়ির ওনারা দ্বিতীয়বার দেখতে এসে না করে দেন। ইদানিং তাই মায়া বেরোতে চায় না, কান্নাকাটি করে, বলে, কি হবে মিছিমিছি গাল বাড়িয়ে চড় খেতে গিয়ে মা, আমার আর এই অপমান সহ্য হয় না। মা বলেন, একেবারে যে কেউ পছন্দ করছে না তা তো নয়, এমনি করেই ঠিক হবে একদিন। কি করব মা বল, সবই তো অদৃষ্ট, নইলে সে মানুষটাই বা এত তাড়াতাড়ি যাবে কেন? সত্যিই যে একেবারে কেউ পছন্দ করেনি তা নয়, 2-3 দলের ভেতর এসে পছন্দ করে গিয়েছিল, কিন্তু তারপর আর কথা এগোতে পারেনি। হয় তাদের অত্যাধিক খায়, নয়তো এদেরই ছেলে পছন্দ হয় না। দুটি পাত্রকে মেজভাই ভোলা নাকচ করে দিয়েছে। 2 জায়গাতেই আপত্তি উঠেছে তাদের অবস্থার। ভোলা বলেছে, ওই তো আয়, বিয়ে করে নিজেরাই বা কি খাবে আর ছেলে মেয়েদেরই বা কি খেতে দেবে? না না, ওসব পাত্র চলবে না। মা তবু একবার করে মনে করিয়ে দেন হয়তো, বাইরে যাই বলি না কেন রে, এধারে যে 27 বছর বয়স হয়ে গেল, সেটা হুঁশ আছে? তা বলে কি হাত পা বেঁধে জলে ফেলে দিতে হবে নাকি? এখন এক জ্বালা, সে যে তখন শতেক জ্বালায় জ্বলতে হবে। মাসে মাসে এসে ভাইয়ের বাড়িতেই হাত পাততে হবে হয়তো, মাথা গোজবার জায়গা নেই। ঈশ্বর না করুন যদি অসময়ে চোখ বোঝে, তো ছেলে মেয়ে নিয়ে আবার এখানে এসে উঠতে হবে। তার চেয়ে যেমন আছে তেমনিই থাক, এত দিনই গেল যখন। সুতরাং কিছুই হয় না, একের পর এক দিন, মাস, বৎসর কেটে যায় শুধু। আরও কর্কশ হয় মায়ার গায়ের চামড়া, আরও কিছু চুল উঠে যায়, আরও এক পোঁচ কালি পড়ে যায় দেহে। অবশ্য একেবারে যে কিছুই হয় না তা বলা শক্ত। ইতিমধ্যে কোথায় এক জায়গায় বরযাত্রী নিমন্ত্রণে গিয়ে ভোলা একটি বিয়ে করে নিয়ে এলো। মন্দ লোকে বললে সবটাই সাজানো, এত বড় আইবুড়ো বোন থাকতে বিয়ে করতে চক্ষু লজ্জায় বাজছিল, তাই এই অভিনয়। কেউ বলল, জানাশোনা ভাবসাবির বিয়ে। মা কপাল চাপড়ালেন খানিকটা, কিন্তু শেষ পর্যন্ত বউ বরণ করে ঘরে তুলতে হলো। বাড়ি তারও পৈতৃক, বিয়ে করার অধিকার তারও আছে। তাছাড়া পাল্টি ঘরে বিয়ে করেছে, আপত্তি করারও কিছু নেই। মায়ার মুখ কঠিন হয়ে উঠল বটে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত গিয়ে হাসি মুখে আলাপ করতে হলো, হাসি তামাশাও করতে হলো। শুধু রাত্রে ওর বৌদি অরুণকে মনে করিয়ে দিলে, আরও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো, যত দায়িত্ব তোমারই। উনিও বিয়ে করে নিয়ে এসে বললেন, মাসে মাসে যে 60 টাকা দেন, তার বেশি কি আর 1 পয়সা দেবেন মনে করছো? খরচাটাই বাড়লো, আয় বাড়ল না। এতদিনে বোনের বিয়ে দিতে পারলে না, এরপর দেবে কি করে? বছর না ঘুরতে তো বাচ্চা আসবে একটি, খরচ তো বাড়তেই থাকবে দিনের পর দিন। অরুণ রাগ করে বলে, টাকা যদি ভোলা না বাড়ায় ওদের আলাদা করে দেব, এই স্পষ্ট করে বলে দিলুম তোমায়। খুব বুদ্ধির কাজ করবে, টাকাটাই কমে যাবে, তোমার খরচা কতটুকু কমবে? এখনো 2 ভাই পড়ছে, সেসব খরচ কি মেজ ঠাকুরপো দেবে? তোমার ঘাড়েই চাপবে। তাই তো বড় খোকাটাকে বললুম দিয়ে অফিসে ঢুকিয়ে, তুমিই তো তখন না করলে। কলেজে পড়ার খরচ কি কম? সে তো বাপু নিজে টিউশনি করেই চালাচ্ছে, অত ভালো করে পাশ করলে 2 ভাই তোমার মাথার উপর, না পড়ালে নিন্দেই দেশ ছেড়ে যেত যে। কথাটা সেইখানেই চাপা পড়ে যায়, গত কয়েক বছর ধরেই এইভাবেই চাপা পড়ছে। অতএব ওরা অভ্যস্ত হয়ে গেছে বই কি। ভোলার বিয়েটা খুব আকস্মিকভাবে হয়ে গিয়েছিল বলে ওর দিদি আসতে পারেনি। সে থাকে সেই শিলিগুড়িতে, আজকাল আসা যাওয়ার হাঙ্গামাও ঢের। যাই হোক, মাস 2 পরে সে একদিন সপুত্র কন্যা এসে হাজির হলো। প্রথম মিলনের কোলাহল থেমে যেতেই
রান্নাঘরে নিভৃতে গিয়ে মাকে প্রশ্ন করলে মালতী। হ্যাঁ মা, মায়ের বিয়ের কি করছো? আর যে চাওয়া যাচ্ছে না। মা বললেন, বেশ বলেছ মা, বড় বোনের উপযুক্ত কথাই বলেছ। মাথার ওপর বড় বড় ভাই, উপযুক্ত ভগ্নিপতি থাকতে আমি বুড়ো মা পথে পথে ঘুরে জামাই খুঁজবো না? মালতী খানিকটা চুপ করে থেকে একটু গলা নামিয়ে বললে, পাত্তর একটি আছে মা, আমারই মামা শ্বশুর হয়, খুব দূর সম্পর্কে। আমেদাবাদে চাকরি করে, 1600 টাকা মাইনে। ওখানে বিরাট বাড়ি আছে, গাড়ি আছে। বউ মরেছে বছর 3 হলো। এক ছেলে, তাও সেও কি কাজকর্ম শিখে দিল্লিতে চাকরি করছে, ভালো চাকরি। ভাবসাব করে সে সেখানে বিয়েও করেছে একটা পাঞ্জাবি মেয়ে, ছেলের চেয়ে নাকি বয়সে বড়। তাইতেই মামা খুব ঘা খেয়েছেন। এতদিন বিয়ে করব না বলে বসেছিলেন, এখন বলছেন যে ডাগর ডোগর মেয়ে পেলে করবেন, নইলে বুড়ো বয়সে দেখবে কে? তরঙ্গিনী গালে হাত দিয়ে বললেন, উমা, কত বড় ছেলে বলছিস, তার বয়স কত? বয়স একটু হয়েছে মা, তা 48 হবে, কিন্তু অত দেখায় না। সে যে বুড়ো বড়, বুড়ো বরে দেব? তোমার মেয়ের বয়সের হিসেবটা একবার করো না মা। 28 বছরের মেয়ে 40-এর কম বরের বয়স হলে তো মানাবেই না। তরঙ্গিনী তবু সংশয়ের সঙ্গে বললেন, কি জানি মা, প্রথম হলেও না হয় হতো, একই বয়স হয়েছে, তাই অত বড় ছেলে, মেয়ে কি মনে করবে? এতকাল পরে এই বিয়ে দিলে? তবে দেখ, না হয় অরুণকে বল, আমার মতামতের আর মূল্য কি? মালতী তখনই অরুণের খোঁজে গেল। অরুণ আর ভোলা বড় ভগ্নিপতির সঙ্গে বসে গল্প করছিল। কথাটা শুনে অরুণ জিজ্ঞাসু দৃষ্টিতে ভগ্নিপতির মুখের দিকে তাকালে। তিনি একটু চুপ করে থেকে বললেন, না, মেজো মামার অবস্থা খুবই ভালো। মাইনে ছাড়াও প্রোডাকশনের উপর জোড়া পিছু 1 পয়সা করে কমিশন পান। কমসে কম পাক্কা 2 লাখ টাকা জমিয়েছেন। বয়স সত্যিও এমন কিছু দেখায় না, সুন্দর হেলথ। কিন্তু সে কথাটা বলেছ ওদের? বলে একটা ইঙ্গিত করেন তিনি। মালতী মাথাটা ঈষৎ নিচু করে বলে, না, কথাটা তো এই উঠল। এমন কিছু নয়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁ হাতটা কেটে বাদ দিতে হয়েছে, তা কাজকর্ম তো সবই করছে। আর ধরো বিয়ের পরে যদি হতো, তাহলে কি করতে? এবার ভোলা ফেটে পড়ল, দিদি, তোমার নিজের ভালো বিয়ে হয়েছে বলেই বুঝি বোনের জন্য এমন সম্বন্ধটা পাড়তে পারলে? তোমাকে সৎপাত্রে দিতে গিয়ে বাবা যদি সর্বশান্ত না হতেন তো মায়ের বিয়ে আমরা অনেকদিন আগেই দিতে পারতুম। ছোট বোনের ওপর তোমার খুব টান, বোঝা গিয়েছে। ধন্যবাদ। দোজবরে বুড়ো, তারপর হাত কাটা নুলো, বলিহারি পাত্র। অমন বরে দেওয়ার চেয়ে বোনকে দড়ি কলসি কিনে দেবো, সেও ভালো। মালতীর চোখে জল এসে গেল। ভগ্নিপতি ঘাড় হেঁট করে বসে রইলেন। তরঙ্গিনীরও লজ্জার সীমা রইল না। কিন্তু কেউ কিছু বলবার আগেই আর একটা কাণ্ড ঘটে গেল। মায়া যে কাছাকাছি থাকতে পারে, এদের কারোরই সে কথাটা মনে ছিল না। সে কাছেই ছিল, খুবই কাছে। একটু আগে রান্নাঘরের বাইরে থেকে সবই শুনেছে। এখনো এ ঘরের বাইরেই সে দাঁড়িয়েছিল। কে জানে, মালতীর এই মামা শ্বশুরের কাহিনী শুনতে শুনতে তার মন বহু দূর অতীতের এক সন্ধ্যাবেলায় চলে গিয়েছিল কিনা। সেখানে হয়তো আজও ডবল উইকেট টেবিল ল্যাম্পের আলোতে দাঁড়িয়ে আছে হিরের টায়রা, মুক্তোর কলার আর চুনি পান্নার নেকলেস পরা অপরূপ এক নারী মূর্তি। অকস্মাৎ সে বাইরে থেকে মাকে ডেকে স্পষ্ট করেই বললে, মা, দিদিকে বলো ওই সম্বন্ধ এখনই চিঠি লিখে পাকা করে ফেলতে। অবশ্যই তিনি যদি দয়া করে নিতে রাজি হন। এখানে বিয়ে না হলে আমাকেই দড়ি কলসি খুঁজে দিতে হবে মা। ভাইদের কত দরদ আর কত যে মুরদ, তাই কবছরে বেশ বোঝা গিয়েছে। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করুন।